বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি মুরাপাড়া কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। সবাইকে ঈদ মোবারক। আশা করি তোমাদের ঈদ ভালো কেটেছে। আমারও ঈদ ভালো কেটেছে। ঈদের পরপরই আমরা আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করছি। আজকে আমাদের আলোচনা হবে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী বলতে কী বুঝি? ব্যাংক সমন্বয় বিবরণী একটি নির্দিষ্ট তারিখে আমানতকারীর নগদান বই এবং ব্যাংকের ব্যাংক বিবরণী দুটার মধ্যে যে পার্থক্য বা গরমিল সৃষ্টি হয় সেটা সমন্বয় করার জন্য যা লিপিবদ্ধ করতে হয় বা সমন্বয় করার জন্য যেভাবে উপস্থাপন করা হয় সেটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আজকে আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণীটি নিয়েই আলোচনা করব তোমাদের মাঝে। তো জানা দরকার আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীটি কত প্রকার। ব্যাংক সমন্বয় বিবরণী মূলত 3 প্রকার: একক জের পদ্ধতি, উভয় জের পদ্ধতি এবং নগদান বই সংশোধন পদ্ধতি। একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে বরাবরই আসে একক জের পদ্ধতি। যেহেতু এই পদ্ধতিটি সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে, আজকে আমাদের আলোচনা হবে এই একক জের পদ্ধতি নিয়েই। এই একক জের পদ্ধতির আমাদের বইয়ের মধ্যে তোমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কগুলো করবে সেখানে দেখবে বইয়ের মধ্যে 2টি টেবিল দেওয়া আছে। একটা টেবিল হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, আরেকটা টেবিল হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। এই নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বলতে আমরা বুঝি আমাদের নগদের মধ্যে যেভাবে টাকাগুলো আসলে বাড়তো এবং নগদ থেকে টাকা চলে গেলে নগদ কমতো, এই ফরম্যাটটাই হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। আর নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের ফরম্যাটটা কেমন ছিল? নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ফরম্যাটটা ছিল ব্যাংকের টাকার পরিমাণটা বেশি ছিল, এটা আমরা ক্রেডিট দিকে উপস্থাপন করতাম, হয়তোবা তোমাদের মনে আছে। আমরা আজকে এই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক 2019 সালে ঢাকা বোর্ডে এসেছিল। সেই 19 সালের ঢাকা বোর্ডের প্রশ্নটির সম্পূর্ণ সমাধানটা দেব। তো আসো আমরা এই 2019 সালের ঢাকা বোর্ডের প্রশ্নটি কেমন ছিল প্রশ্নে উপস্থাপন করি, এবং তোমরা বোর্ডের মধ্যে দেখে নাও প্রশ্নটি আমি উপস্থাপন করলাম যেন তোমরা বুঝতে পারো। এই প্রশ্নটা তোমরা বাসায় তোমাদের বইয়ের শেষ প্রান্তে দেখবে প্রশ্নটা দেওয়া আছে। যদি বোর্ডের লেখা পরিপূর্ণরূপে বোঝা না যায় তাহলে তোমরা বই থেকে এই 2019 সালের ঢাকা বোর্ডের প্রশ্নটি দেখে নিবে। আমি প্রশ্নটি উপস্থাপন করছি, তোমরা দেখো। প্রিয় ছাত্রছাত্রী, যে প্রশ্নটি তোমাদের সামনে উঠিয়েছি 2019 সালের ঢাকা বোর্ডের মধ্যে এই প্রশ্নটি এসেছে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তোমাদের মধ্যে বরাবরই প্রশ্ন হয়, স্যার ব্যাংক সমন্বয় বিবরণী অনেক কঠিন। আসলে ব্যাংক সমন্বয় বিবরণী অনেক কঠিন না, যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী অনেক সহজ একটা অঙ্ক। আসলে আমরা একটু দেখি প্রশ্নটা কী ছিল 2019 সালে। তো 2019 সালে জনাব রহমানের হিসাব বই হতে 31শে ডিসেম্বর 2018 সালের তথ্য দেওয়া ছিল, যেখানে 1 নম্বরে বলা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা হচ্ছে 70,000 টাকা। 2 নম্বর অপশনে বলা আছে 50,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। মানে এটা কি? একটি চেক দেওয়া হয়েছে পাওনাদারকে, সেই পাওনাদার চেকটা ব্যাংকে জমা দেয়নি। তো ব্যাংকে জমা যদি না দিয়ে থাকে তাহলে কি ব্যাংকে লেনদেন হলো? হয়নি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 10,000 টাকার একটা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনও সেটা আদায় হয়নি। আমার কাছে দেনাদারের একটা চেক ছিল, ওই চেকটা আমি ব্যাংকে জমা দিছি, কিন্তু এখনও ব্যাংক সেটা আদায় করতে পারে নাই। 4 নম্বর অপশনটা ছিল দেনাদার কর্তৃক সরাসরি 15,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। অর্থাৎ ব্যাংকে টাকা বাড়ছে, কিন্তু আমি আমার বইয়ের মধ্যে যে নগদান বইটা আমি করি সেই নগদান বইয়ের হিসাবটা এখনও আমি মিলাতে পারিনি, কারণ আমি জানি না ব্যাংকের যে টাকাটা জমা হয়েছে। যদি আমি জানতাম তাহলে ব্যাংকে যোগ করতাম। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত। আমি একটি চেক ইস্যু করছিলাম পাওনাদার বরাবর, সেই চেকটি প্রত্যাখ্যাত হয়ে যাচ্ছে। প্রত্যাখ্যাত হওয়ার অনেক রকম ঘটনা হতে পারে, হয়তোবা তারিখ ওভার হয়ে গেছে, সিগনেচারের মিল নেই, অথবা ব্যাংকে পর্যাপ্ত টাকা নাই, নানান রকমের ঘটনার কারণে চেক প্রত্যাখ্যাত হতে পারে। তারপর পরে আছে আমাদের ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 2,000 টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। ব্যাংকে 2,000 টাকা লভ্যাংশ আদায় করছে আমি জানি না, অর্থাৎ আমি আমার নগদান বইয়ের মধ্যে যে যোগ করব ব্যাংক কলামের মধ্যে সেই হিসাবটা এখনও আমি জানি না। আমি জানলে অবশ্যই আমার নগদান বইয়ের ব্যাংক কলামের মধ্যে যোগ করতাম। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ হচ্ছে 100 টাকা, অর্থাৎ আমি যে সারা বছরের যে হিসাবগুলো ব্যাংক করে থাকে আমার পক্ষ হয়ে, সেই পক্ষ বাবদ আমার কাছ থেকে চার্জ
ধার্য করছে 100 টাকা, এটা ব্যাংক কেটে নিয়েছে আমার কাছ থেকে, তার মানে আমার ব্যাংকের টাকাটা কমে গেছে। অপরদিকে আরো একটু কথা বলা আছে, এবং ব্যাংক সুদ 200 টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। ব্যাংক আমার জমাকৃত টাকার উপরে যে সুদ দিয়েছে সেই সুদ ব্যাংকের যে হিসাবটা আমার আছে সেই হিসাবের মধ্যে ঠিকই ওরা বৃদ্ধি করেছে, কিন্তু আমার নগদান বইয়ের মধ্যে যে ব্যাংকের কলাম আছে আমি না জানার কারণে সে নগদান বইতে এখনো টাকাটা যোগ করতে পারিনি। এই ছিল মোটামুটিভাবে আমাদের একটা প্রশ্ন। এবার প্রশ্ন কয়ের মধ্যে বলা হয়েছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের একটি তালিকা তৈরি করতে বলছে। তাহলে একটু খেয়াল করি, আমাদের এখানে সর্বমোট লেনদেনের আইটেম আছে মোট 7টা আইটেমের মধ্যে একটু খেয়াল করে দেখো। 1 নম্বর তো আমাদের এটা একটা প্রশ্ন যেখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 70,000 টাকা, অর্থাৎ নগদান বই অনুযায়ী আমার ব্যাংকের মধ্যে আছে 70,000 টাকা। 2 নম্বর প্রশ্ন বলছে 5,000 টাকার ইস্যুকৃত একটা চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি, তাহলে ব্যাংকে এই চেকটা এখনো উপস্থাপন হয়নি। আবার 10,000 টাকার চেকটা এখনো ব্যাংক আদায় করতে পারেনি, যেহেতু ব্যাংক আদায় করতে পারেনি বা ব্যাংকে উপস্থাপিত হয়নি, তাহলে ব্যাংকের সাথে কোনো ঘটনা এখনো ঘটেনি, ব্যাংক কোনো ধরনের লেনদেনে জড়াতে পারেনি, যার কারণে ব্যাংক হিসাবের মধ্যে দেখায়নি। কিন্তু পরের যে লেনদেনগুলো আছে দেনাদার কর্তৃক সরাসরি 15,000 টাকা ব্যাংকে জমা দিছে, তার মানে যেহেতু ব্যাংকে জমা দিছে সুতরাং ব্যাংকের মধ্যে এটা লিপিবদ্ধ হয়েছে। পরের প্রশ্নে আছে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, তার মানে ব্যাংকের হিসাবটা থেকে ওরা বাদ দিয়ে দিচ্ছে, সুতরাং এটাও ব্যাংকের মধ্যে লেনদেনটা সম্পূর্ণ হয়েছে। এরপর করে আছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করছে, অর্থাৎ ব্যাংকে লভ্যাংশ আদায় করছে যেটা নগদান বইতে লেখা হয়নি। তারপরে আছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ হয়েছে 100 টাকা এবং ব্যাংক সুদ দিছে 200 টাকা। এই ঘটনাগুলো সব ব্যাংক ঘটনা ঘটাইছে, বাট নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। কিন্তু প্রশ্ন কয়ের মধ্যে ছিল ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, তার মানে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে এই শেষের যে 4টা লেনদেন আছে শেষের 4টা লেনদেন ব্যাংকের মধ্যে ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, কিন্তু শুরুর যেই 2 নাম্বার এবং 3 নাম্বার লেনদেন 2টা আছে এই লেনদেন 2টা এখনো ব্যাংকের মধ্যে লিপিবদ্ধ হয়নি। কিভাবে বুঝলাম? কারণ প্রশ্নের মধ্যে বলছে প্রথমটা ব্যাংকে উপস্থাপিত হয় নাই, দ্বিতীয় কথাটাতে বলছে ব্যাংক কর্তৃক এখনো আদায় হয় নাই। যদি ব্যাংকে উপস্থাপিত হতো তাহলে ব্যাংক বিবরণীতে লেখা হতো, অপরদিকে ব্যাংক যদি টাকাটা আদায় করতে পারতো তাহলে এখানে লেখা থাকতো ব্যাংক কর্তৃক আদায়। যেহেতু ব্যাংক আদায় করতে পারে নাই বা ইস্যুকৃত চেকটা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, সুতরাং এই 2টা ঘটনাই একমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। এটাই ছিল আমাদের প্রশ্ন ক। এরপর পরে আছে আমাদের খ নাম্বার, উপরোক্ত তথ্যাবলী হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার জন্য। তো আসো আমরা এই প্রশ্নগুলো ক্রমান্বয়ে ক খ গ আমরা একটা একটা করে সমাধান করার চেষ্টা করছি। ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরকম লেনদেনের পরিমাণ। তো আমরা যে প্রশ্নটা উঠাইছিলাম সেই প্রশ্নের মধ্যে আমরা লক্ষ্য করে দেখছি 2 নাম্বার রোমান সংখ্যা এবং 3 নাম্বার রোমান সংখ্যা এই দুটি লেনদেন ব্যাংক বিবরণীতে উঠানো হয়নি, যার কারণে আমরা প্রশ্ন কয়ের মধ্যে লিখছি ব্যাংক বিবরণীতেই লেখা হয়নি তার পরিমাণ নির্ণয়। 1 নাম্বার ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, ব্যাংকে উপস্থাপনই হয় নাই, এটা বিবরণীতে লিখবে কিভাবে? উপস্থাপন যদি হইতো তাহলে হয়তো ব্যাংক বিবরণীতে লেখা হইতো, সেজন্য বলা হয়েছে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। এটা ছিল 2 নাম্বার অপশন প্রশ্নে, সেজন্য আমি এখানে মার্ক করে উল্লেখ করে দিয়েছি 2 নাম্বার 5,000 টাকা। 2 নাম্বার আইটেম ছিল আদায়ের জন্য চেক ব্যাংকে জমা যা আদায় হয়নি, অর্থাৎ একটা চেক জমা দিয়েছিলাম ব্যাংকের মধ্যে যে আমার টাকাটা আদায় হবে, কিন্তু নির্ধারিত মেয়াদ শেষে দেখা গেছে ওই টাকাটা ব্যাংক আদায় করতে পারেনি। তো ব্যাংক যদি আদায় না করে তাহলে তো ব্যাংক তার বিবরণীতে উল্লেখ করবে না, সেটাই আমরা এখানে লিখেছি আদায়ের জন্য চেক ব্যাংকে জমা যা আদায় হয়নি। এটা ছিল আমাদের 3 নাম্বার প্রশ্ন। 10,000 টাকা, তাহলে 5,000 আর 10,000 যোগ করলে হয় আমাদের 15,000 টাকা। এটা ছিল আমাদের প্রশ্ন ক। এবার খ নাম্বার প্রশ্নটা ছিল একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার জন্য। তো আমরা শুরুতেই জনাব রহমানের ব্যাংক সমন্বয় বিবরণী 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য বিবরণ টাকা টাকা। শুরুতেই আমরা প্রশ্নটা যেটাতে একটা প্রশ্নের অ্যান্সার দেওয়া ছিল নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। এখানে একটু মনে রাখা দরকার, প্রশ্নে যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা চায় তাহলে আমাদের ফলাফল বের করতে হবে পাস বই অনুযায়ী ব্যাংক জমা। আবার প্রশ্নে যদি পাস বই অনুযায়ী ব্যাংক জমা বলে তাহলে আমাদের ফলাফল বের করতে হবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। আবার প্রশ্নে যদি বলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত তাহলে অ্যান্সার আসবে, উত্তর আসবে পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত।
অর্থাৎ নগদানের কথা বললে অ্যান্সার আসবে পাস, আর পাস বইয়ের কথা বললে অ্যান্সার আসবে নগদান বই। এই বিষয়টুকু তোমাদের মাথায় রাখতে হবে। আমি কথাটা আবারও বলছি, নগদান বই অনুযায়ী যাই চার প্রশ্নে উত্তর বের করতে হবে পাস বই অনুযায়ী, আর যদি পাস বই অনুযায়ী প্রশ্নে দেওয়া থাকে তাহলে ফলাফল বের করতে হবে নগদান বই অনুযায়ী। তো আসো, আমাদের প্রশ্নের মধ্যে আজকে দেওয়া ছিল নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, তার মানে আমাকে ফলাফল কি বের করতে হবে? পাস বই অনুযায়ী ব্যাংক জমা। তো শুরুতেই আমি লিখলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমা হচ্ছে 70,000 টাকা। এবার একটি যোগের আইটেম এবং একটি বিয়োগের আইটেম, অর্থাৎ কোন আইটেমগুলো আমি নগদান বইয়ের মধ্যে যোগ করব, কোন আইটেমগুলো নগদান বই থেকে বিয়োগ করব, সেইগুলো বিষয়গুলো আমি এখন উপস্থাপন করছি। একটা যোগের এবং একটি বিয়োগের আইটেম। তো 1 নম্বরে লিখছি ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। আমি পাওনাদারকে একটা চেক দিয়েছিলাম, দেওয়ার সাথে সাথে আমি ব্যাংক থেকে টাকাটা কমায় দিছি, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে যেহেতু পাওনাদার টাকাটা ব্যাংকে উপস্থাপন করেনি, চেকটা ব্যাংকে উপস্থাপন করেনি, উপস্থাপন না করার ফলে আমার ব্যাংকের টাকা কিন্তু আর কমে নাই, যা ছিল তাই আছে। মাঝখান দিয়ে আমি কি করেছি? আমি আমার ব্যাংকের হিসাবটা কমাই দিছি। যেহেতু ব্যাংকের হিসাবটা কমাই দিছি, এখন আমি আমার ব্যাংকের হিসাবটা বাড়িয়ে দিব। এই জন্য এখানে লিখলাম ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি যোগের আইটেমের মধ্যে 5,000 টাকা। 2 নম্বর অপশনটা ছিল আদায়ের জন্য একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক সেটা আদায় করতে পারে নাই। তো আমি যখন চেকটা ব্যাংকে জমা দিলাম তখন আমি ধরেই নিছি যে ব্যাংক আমার ওই চেকটা আদায় করতে পারবে। আর যেহেতু ব্যাংক চেকটা আদায় করতে পারবে, তখন আমি ব্যাংকের মধ্যে নগদ বইয়ের মধ্যে এসে ব্যাংকের কলামে ওই টাকাটা বৃদ্ধি করে দিয়েছিলাম, যোগ করে দিয়েছিলাম। কিন্তু নির্ধারিত সময় শেষে যেহেতু ব্যাংক টাকাটা আদায় করতে পারে নাই, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাইনাস করে দিতে হবে। আমি বিয়োগের অপশনের মধ্যে এসে লিখছি আদায়ের জন্য চেক ব্যাংকে জমা যা আদায় হয়নি, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে আদায় না হওয়ার কারণে এটা বিয়োগের অপশনে চলে আসছে। টাকার পরিমাণ ছিল 10,000 টাকা। 4 নম্বর অপশনটা ছিল দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিছে। কার হিসাবের মধ্যে জমা দিছে? আমার হিসাবে টাকা জমা দিছে। আমি দেনাদারের কাছে টাকা পাও না, হয়তো দেনাদার যে কোনো একটা কারণে হোক আমার কাছে সরাসরি টাকাটা নিয়ে আসতে পারে নাই। সে কি করলো? আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকাটা জমা দিয়ে দিছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, যদি দেনাদার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়ে দেয় তাহলে বলো তো ব্যাংকে টাকা বাড়বে না কমবে? হ্যাঁ, ব্যাংকে টাকা বাড়বে। তাহলে ব্যাংকে টাকা যদি বাড়ে তাহলে যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। এজন্য আমি এখানে লিখছি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা টাকার পরিমাণ হচ্ছে 15,000 টাকা। আমাদের 4 নম্বর অপশনটাতে ছিল। পরবর্তী পর্যায়ে 5 নম্বর অপশনটাতে ছিল ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। আমি পাওনাদারকে একটা চেক দিছিলাম, টাকাটা ছিল ইস্যুকৃত চেক, টাকাটা ছিল 3,000। আমি 3,000 টাকার একটা চেক দিছিলাম পাওনাদারকে, কিন্তু ওই চেকটা কোনো না কোনো কারণে, যে কোনো কারণে চেকটা প্রত্যাখ্যাত হয়ে গেছে। আমি যখন পাওনাদারকে চেকটা দেই তখন আমি ব্যাংক থেকে টাকাটা কমাই দিছিলাম, কিন্তু যেহেতু ব্যাংক থেকে ওই টাকাটা আর কমে নাই, চেকটা ফেরত দিয়ে দিছে ব্যাংক, সেজন্য ব্যাংকের টাকা যা আছে তাই রয়ে গেছে। এখন তাই যেহেতু রয়ে গেছে সেজন্য আমি ইস্যুকৃত চেকটা ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত এটা যোগের আইটেমে বসেছি। 5 নম্বর আইটেমটা ছিল 3,000 টাকা। পরবর্তী পর্যায়ে ব্যাংক কর্তৃক লভ্যাংশ, অর্থাৎ ব্যাংক আমাকে আমার জমাকৃত টাকার উপরে হোক বা অন্য কোনো সোর্স থেকে হোক আমার লভ্যাংশ দিচ্ছে ব্যাংক, যেটা আমার নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তো ব্যাংক যেহেতু লভ্যাংশ দিচ্ছে তাহলে ব্যাংকের টাকা কি হবে? বাড়বে। যেহেতু ব্যাংকের টাকা বাড়বে সেজন্য নগদান বইতে এসে আমরা ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় টাকার পরিমাণ 2,000 এটা আমরা যোগের আইটেম করে দিচ্ছি। এবার 7 নম্বর আইটেমের মধ্যে 2টা ঘটনা আছে। একটা ঘটনা হচ্ছে ধার্যকৃত চার্জ, অর্থাৎ সারা বছর আমি যে লেনদেনগুলো করলাম ব্যাংকের সাথে, এই লেনদেনগুলো করতে যাইয়া ব্যাংক এক ধরনের খরচ করে থাকে যেটাকে বলে ধার্যকৃত চার্জ। এটা আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে যায়। আবার অনেক সময় ব্যাংক জমাকৃত, আমার যে জমাকৃত টাকাটা আছে সেই জমাকৃত টাকার উপরে নির্ধারিত হারে এক ধরনের সুদ প্রদান করে, যেটা আমার জন্য আয়। এই সুদের ফলে আমার ব্যাংকের টাকাটা বৃদ্ধি পায়। আজকে 7 নম্বর আইটেমের মধ্যে বলা আছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ হচ্ছে 100 টাকা এবং ধার্যকৃত সুদ হচ্ছে 200 টাকা। তো সুদের ফলে যেহেতু ব্যাংকের টাকা বাড়ে, এই যে আমি এখানে লিখছি ব্যাংক সুদ মঞ্জুর করছে 200 টাকা। অপরদিকে ব্যাংক যেহেতু চার্জ করছে ধার্যকৃত একটা চার্জ, যেটা আমার জন্য খরচের ফলে টাকা কমে, এই জন্য আমি লিখছি ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 100 টাকা। তাহলে এবার আমি যদি একটু যোগের আইটেমগুলো যোগ করি তাহলে 5,000, 15,000, 3,000, 2,000 এবং 200 যোগ করলে সর্বমোট পাই 25,200 টাকা। উপরের 70,000 টাকার সাথে 25,200 টাকা যোগ করলে আমি ফলাফল পাই 95,200 টাকা। আর বিয়োগের আইটেমগুলোর মধ্যে 10,000 এবং 100 এই দুইটা যোগ করলে 10,100 টাকা।
সর্বমোট। এবার ৯৫,২০০ টাকা থেকে ১০,১০০ টাকা বিয়োগ করলে হয় ৮৫,১০০ টাকা। এই হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর প্রশ্ন খ। প্রিয় ছাত্রছাত্রী, আমরা প্রশ্নের একদম প্রায় শেষ প্রান্তে। গ নম্বর প্রশ্ন, যেখানে তোমাকে বলছে যে ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার, ৭ নাম্বার এই ৪টা আইটেমের জাবেদা দাখিলা দেওয়ার জন্য। আজকে ব্যাংক সমন্বয় বিবরণীর মধ্যে জাবেদা দাখিলা চেয়েছে। শুধু তাই নয়, আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রশ্নের মধ্যে আরও একাধিকবার এই জাবেদা দাখিলা চাইতে পারে। সুতরাং জাবেদা দাখিলাটা আমাদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। জাবেদা দাখিলার জন্য আলাদা জাবেদার একটা চ্যাপ্টার আছে। পাশাপাশি তোমরা যদি প্রাপ্য হিসাব করে থাকো, সেখানে প্রাপ্য হিসাবের মধ্যেও জাবেদা দাখিলা আছে। আবার ব্যাংক সমন্বয় বিবরণীর মধ্যে জাবেদা আছে। আবার নগদান বই দাখিলা যখন করবা, নগদান বই যখন তোমরা করবা, সেখানেও আমাদের জাবেদা দাখিলা দেখাইতে হইব। সুতরাং এই জাবেদাটা ভালো করে যদি তোমরা শিখতে পারো, তাহলে এখান থেকে অনেক নম্বর তোমরা অর্জন করতে পারবা। আসো আমরা গ নম্বরটাতে যাই, যেখানে ৪ নম্বর প্রশ্নে বলছিল দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। তো দেনাদার কর্তৃক সরাসরি যদি ব্যাংকে জমা দেয়, টাকাটা কি ব্যাংকে বাড়বে না কমবে? অবশ্যই ব্যাংকে বাড়বে। আর যদি ব্যাংক বাড়ে, সহজ শর্তে আমরা যেটা বুঝি, ব্যাংক যদি বাড়ে তাহলে ব্যাংক ডেবিট হবে, আর যেই কারণে বাড়লো সেই কারণটাকে ক্রেডিট করতে হবে। অপরদিকে ব্যাংক যদি কমে তাহলে ব্যাংক ক্রেডিট হবে, এবং যেই কারণে কমলো সেই কারণটাকে আমরা ডেবিট করব। আজকে দেনাদার সরাসরি ব্যাংকে টাকা জমা দেওয়ার ফলে ব্যাংকে টাকা বাড়ছে, সেজন্য আমি ব্যাংক হিসাব ডেবিট ১৫,০০০ টাকা। কে জমা দিল? দেনাদার জমা দিছে, তাহলে কারণটা ছিল দেনাদার। সুতরাং দেনাদার হিসাব ক্রেডিট ১৫,০০০ টাকা। আমি ন্যারেশনের মধ্যে লিখছি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। তোমরা ব্যাখ্যাটা দিয়ে দিবে, যেহেতু প্রশ্নের মধ্যে বলা হয়েছে ব্যাখ্যা ছাড়া এই শব্দটা বলা হয়নি, বা ব্যাখ্যার প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন এরকম কিছু বলা হয়নি, সেজন্য ব্যাখ্যা দিতে হবে। ৫ নম্বর প্রশ্নটা ছিল ইস্যুকৃত চেকটি প্রত্যাখ্যাত হলো। তো ইস্যুকৃত চেকটি যখন প্রত্যাখ্যাত হয়েছে, তখন আমার ব্যাংকে টাকা যা ছিল তাই রয়ে গেছে। মাঝখান দিয়া আমি যখন চেকটা ইস্যু করছিলাম, তখন ব্যাংক কমাই দিয়েছিলাম। যেহেতু ব্যাংকের টাকা এখন কমে নাই, সেজন্য আমি ব্যাংকের টাকা বাড়িয়ে দিয়েছি, ব্যাংক হিসাব ডেবিট। আর চেকটা দিয়েছিলাম কাকে? পাওনাদারকে। সেজন্য এখানে লিখছি প্রদেয় হিসাব ক্রেডিট ৩,০০০ ৩,০০০ ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান ব্যাখ্যার মধ্যে লিখলাম। ৬ নম্বরের মধ্যে ছিল ব্যাংক লভ্যাংশ আদায় করছে। তো ব্যাংক যখন লভ্যাংশ আদায় করে, সেখানে আমার ব্যাংকের টাকাটা বৃদ্ধি পায়। তাহলে ব্যাংকের টাকা যদি বৃদ্ধি পায়, তাহলে ব্যাংক হিসাব ডেবিট ২,০০০ টাকা। কি কারণে বাড়লো? লভ্যাংশের কারণে বাড়ছে। সেজন্য এখানে লেখা হয়েছে লভ্যাংশ হিসাব ক্রেডিট ২,০০০ টাকা। ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে ব্যাংক লভ্যাংশ আদায় করেছে। সর্বশেষ ৭ নম্বরের মধ্যে 2টা আইটেম ছিল। প্রথম আইটেমটা ছিল ব্যাংক ধার্যকৃত চার্জ ধরছে ১০০ টাকা, এবং ব্যাংক ধার্যকৃত সুদ দিছে ২০০ টাকা। চার্জের জন্য আমরা টাকা লিখবো ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে ১০০ টাকা আমার চার্জ হয়েছে। পাশাপাশি আমাকে যখন ব্যাংক সুদ দিছে, সেই সুদের জন্য জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট ২০০ টাকা, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট ২০০ টাকা। প্রশ্ন হতে পারে, স্যার ব্যাংক চার্জ কেন ডেবিট হলো, ব্যাংক সুদ কেন ক্রেডিট হলো? ব্যাংক চার্জ আমাদের জন্য একটা খরচ, পৃথিবীর সকল খরচকে ডেবিট করতে হয়। তাহলে ব্যাংকের চার্জ যেহেতু আমাদের জন্য খরচ, আমরা খরচ ডেবিট করলাম। এখন প্রশ্ন হচ্ছে, খরচ ডেবিট করলাম, তাহলে টাকাটা কোথেকে কমবে? টাকাটা ব্যাংক থেকে কমবে। আর ব্যাংক থেকে কমার কারণে কিছুক্ষণ আগে আমি বলছিলাম, ব্যাংক যদি কমে তাহলে ব্যাংক ক্রেডিট হয়, আর যদি ব্যাংক বাড়ে তাহলে ব্যাংক ডেবিট হয়। আজকে ব্যাংক কমছে, সেজন্য ব্যাংক ক্রেডিট হয়েছে। অপরদিকে যখন আমাকে ব্যাংক সুদ দিল, ব্যাংক সুদ দেওয়ার ফলে আমার জমাকৃত টাকাটা বৃদ্ধি পেয়ে গেছে। সুতরাং ব্যাংকের টাকা আমার বাড়বে, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা প্রশ্ন ক, খ, গ 3টা প্রশ্নই সম্পূর্ণ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর এই অঙ্ক করতে যেয়ে আমাদের প্রশ্নের মধ্যে হয়তো তোমাদের বুঝতে সমস্যা হতে পারে। যদি তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন হয়, মনের মধ্যে উদয় হয় বা জাগ্রত হয়, তাহলে অবশ্যই তোমরা আমি জহির স্যারকে ইনবক্স করবে, যেন তোমাদের প্রশ্নগুলোর সকল প্রশ্নের উত্তর আমি দিতে পারি। তোমরা যদি আমাকে প্রশ্ন না করো, তাহলে আমার পক্ষে হয়তো বোঝা সম্ভব না কার কী সমস্যা আছে। সুতরাং দয়া করে প্রত্যেকটি ছাত্রছাত্রী, তোমরা যারা বাসায় অনুশীলন করতেছো ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে, এই ব্যাংক সমন্বয় বিবরণীর যত রকমের প্রশ্ন আছে, সকল প্রশ্ন আমাকে ইনবক্স করবে। ইনশাল্লাহ আমি সকল প্রশ্নের উত্তর দেব। আজ আর নয়, আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর সম্পূর্ণ একটি অঙ্ক আজকে সমাধান করেছি। এই ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক করতে যেয়ে যদি তোমাদের আরও অনেক সমস্যার সৃষ্টি হয়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই ইনবক্স করবে। তোমরা সবাই ঘরে থেকে ভালো করে পড়াশোনা করবে, বাহিরে যাবে না, সরকারের দেওয়া সকল নিয়ম মেনে চলবে। আজকে দেশের যে বর্তমান পরিস্থিতি, যে মহামারী করোনা নামক ভাইরাসটির কারণে আমরা সবাই ঘরবন্দি,
সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়, আমরা যেন আবার আমাদের সেই প্রিয় শিক্ষার মধ্যে ফিরে যেতে পারি। পরম করুণাময়ের কাছে আমরা সবাই সেই প্রার্থনাই করি। সবার সুস্বাস্থ্য কামনা করি। আবারও সবাইকে পুনরায় ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানেই আমি আমার অনলাইন ক্লাস সমাপ্ত করছি। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ফিরে আসবো খুব দ্রুতই পরবর্তী ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।